ভিট্রো ফার্টিলাইজেশন বা আমরা যেটা টেস্ট টিউব বেবি নলজাতক সন্তান আমরা যাকে বলি আর কি। তা এই প্রসঙ্গেই আমরা কথা বলার সুযোগ পেয়েছি বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর রাজীব আগরওয়ালের সঙ্গে। ডক্টর আগরওয়াল, আইভিএফ আমরা কাকে বলবো? আইভিএফ এমন একটা কৃত্রিম উপায় যেখানে মহিলার শরীর থেকে ডিম্বাণু শরীরের বাইরে বার করে স্বামীর শুক্রাণু দিয়ে সেই ডিম্বাণুকে বাইরে ফার্টিলাইজ করে একটা এমব্রিও তৈরি করা হয় এবং সেই এমব্রিওকে যখন আমরা জরায়ুর ভেতরে প্রতিস্থাপন করে দিই আর্টিফিশিয়ালি, সেটাকেই আইভিএফ কিংবা ইন ভিট্রো ফার্টিলাইজেশন বলা হয়। ডক্টর আগরওয়াল, এই যে আইভিএফ এর কথা মানে বা নলজাতক শিশুর কথা দম্পতিরা কখন ভাববেন? কিছু কিছু ক্ষেত্রে আমাদের আইভিএফ প্রক্রিয়া কিংবা প্রসেসটা ব্যবহার করতে হয়। যেমন মনে করুন যদি দম্পতির বয়সটা অনেক বেশি হয়ে যায়, মহিলার ক্ষেত্রে যদি মনে করুন 39-40 বছর বয়স, সেই সব ক্ষেত্রে আইভিএফ করাটাই হয়তো বেটার অন্য কোনো ট্রিটমেন্ট না করে। যদি স্বামীর বয়স খুব বেশি যদি হয়ে যায়, মনে করুন 50 বছর যদি বয়স হয়, দেখা গেছে যে শুক্রাণুতে অনেকগুলো জেনেটিক সমস্যা আসতে শুরু করে, সেই সব ক্ষেত্রে আইভিএফ করাটা হয়তো বেটার। যদি কোনো কারণে মহিলার দুখানাই ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু আইভিএফ ছাড়া আর কোনো উপায় আমাদের কাছে থাকবে না। যদি কম বয়সে কিংবা বেশি বয়সেও ডিম্বাণুর কোয়ালিটি খারাপ হয়ে যায় কিংবা শুক্রাণুর কোয়ালিটি যদি অত্যাধিক খারাপ হয়, তাহলেও কিন্তু নর্মাল কনসেপশন আসাটা হয়তো ডিফিকাল্ট হতে পারে, আইভিএফ করাটা বেটার হবে হয়তো। এন্ডোমেট্রিওসিস বলে একটা সমস্যা, যেখানে মহিলার খুব বেশি মাসিকের সময় ব্যথা হতে পারে, ইন্টারকোর্সের সময় ব্যথা হতে পারে, মাসিকের সময় ব্লিডিং বেশি হতে পারে। এই সব সমস্যার কারণেও অনেক সময় তার বাচ্চা হতে অসুবিধা হতে পারে এবং সেখানে এন্ডোমেট্রিওসিসে আইভিএফ করার আমরা সাজেশনটা দিয়ে থাকি, যেহেতু একটা সময়ের পরে যদি এন্ডোমেট্রিওসিস খুব বেশি বেড়ে যায় তাহলে নর্মাল কনসেপশন আসে না। আইভিএফ এও অনেক সময় প্রেগনেন্সি আসতে এই মহিলাদের অসুবিধে হতে পারে। আরেকটা কারণে আইভিএফ করার দরকার হতে পারে যে হয়তো কোনো কারণ সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু নর্মাল ট্রাই দিয়ে শুরু করা হলো, কিছু মেডিসিন দেওয়া হলো, ইনজেকশন দেওয়া হলো, আরো কিছু সহজ ট্রিটমেন্ট করা হলো, যেমন আইইউআই কিংবা ইন্ট্রাইউট্রাইন ইনসেমিনেশন করা হলো, ল্যাপ্রোস্কোপি করা হলো, নানা রকম ট্রিটমেন্ট করা হয়েছে, কিন্তু কোনোভাবেই আমরা ফল পাচ্ছি না। কারণ না পেলেও দেখা গেছে যে এইসব ক্ষেত্রে আইভিএফ করলে ওই প্রবলেমটা সলভ করে দেওয়া যেতে পারে, প্রেগনেন্সি চট করে চলে আসতে পারে। একটপিক প্রেগনেন্সি এমন একটা প্রেগনেন্সি যেখানে প্রেগনেন্সিটা জরায়ুর ভিতরে না এসে টিউবের মধ্যে চলে আসে এবং টিউব যেহেতু সেটাকে সাপোর্ট করতে পারে না, একটা পয়েন্টের পরে টিউব ফেটে যায়, লাইফ রিস্ক হয়ে যায় এবং সেই প্রেগনেন্সিটাকে বাঁচানো যায় না। এইসব ক্ষেত্রেও অনেক সময় এমনও পেশেন্ট থাকে যাদের দুদিকেই একটপিক হয়ে গেছে কিংবা একদিকে একটপিক হয়ে গেছে, অন্যদিকের টিউবটা ভালো নেই, সেই সব ক্ষেত্রেও আবার আইভিএফ করার দরকার হয়। লাস্টলি যদি জেনেটিক সমস্যা থেকে থাকে, অনেক সময় সেই কারণেও আমাদের আইভিএফ করতে হয়। ডক্টর আগরওয়াল, আপনি কথা প্রসঙ্গে অনেকগুলো কারণ বললেন, মানে সমস্যাগুলো বললেন, আর এই সমস্যার কি একমাত্র সমাধান কি আইভিএফ? অন্য কোনো চিকিৎসা নেই? চিকিৎসা নেই সেটা বলবো না, কিন্তু চিকিৎসার যদি না সাকসেসফুল হয় তাহলে আইভিএফ, যেমন আমি বললাম একটপিকের কথা, একদিকে টিউবে যদি একটপিক হয় তাহলে দের ইজ আ চান্স যে অন্যদিকে টিউবেও একটপিক হতে পারে। এবার তাহলে সেই দম্পতির কাছে একটা চয়েস যে আপনারা আবার নর্মাল ট্রাই করবেন, সেখানে কিন্তু একটা চান্স থাকতে পারে যে অন্যদিকে টিউবে আবার একটপিক হতে পারে, নাকি আপনি আইভিএফ এ চলে যেতে চান যেখানে একটপিক হবার চান্সটা অনেকটাই কমে যাবে, প্রায় জিরোর কাছাকাছি চলে আসবে। তো অনেকেরা চুজ করবে না আমি একবার নর্মাল ট্রাই করব, যদি সেখানে আবার অসুবিধা হয় তাহলে আমি পরে দেখব। কিন্তু এমন অনেক কাপলস হবেন, দম্পতি হবেন, যারা বলবেন যে আমি না ওই চান্সটা নিতে চাইছি না, আমি আইভিএফ এই চলে যেতে চাই। আমি যেমন বললাম 39 বছর বয়সে হয়তো আইভিএফ করাটা বেটার। তার মানে কি তারা নিজের থেকে প্রেগনেন্ট হতে পারেন না? হতে পারেন, কিন্তু ওই প্রেগনেন্সির চেষ্টা করতে গিয়ে যদি 1-1.5 বছর কেটে যায়, তারপরে কিন্তু আইভিএফ এও প্রেগনেন্সি আসাটা অসুবিধাই করবে। তো সময় থাকতে সঠিক ট্রিটমেন্টে চলে যাওয়া যেতে পারে, তাহলে হয়তো কম খরচে, কম কষ্টে, কম সময়ের মধ্যে আমরা প্রেগনেন্সি পেয়ে যেতে পারি। আপনি বললেন যে কখন আমরা আইভিএফ এর কথাটা ভাববো, আর এটা ভাবতে গেলে মানে পারিবারিক কাঠামো, আর্থিক কাঠামো কেমন হওয়া দরকার? মানে সব দম্পতি কি এটা অ্যাফোর্ড করতে পারবেন? হয়তো সব দম্পতি এই ট্রিটমেন্টটা অ্যাফোর্ড করতে পারেন না, কিন্তু বাচ্চা তো সবারই দরকার এবং আমরা যদি সঠিক দম্পতির জন্য সঠিক ট্রিটমেন্ট ব্যবহার করি, মানে যার আইভিএফ দরকার তার কিন্তু আইভিএফ ছাড়া প্রেগনেন্সি হয়তো আসবে না,
তার ক্ষেত্রে আর তো কোনো উপায় নেই, তাহলে আইভিএফ ব্যবহার করতেই হবে। আইভিএফ অনেকভাবে খরচা কিন্তু কমানো যেতে পারে, আমরা কমাই, যেখানে একটু সস্তা ইনজেকশন ব্যবহার করে। অসুবিধা হয় যে আইভিএফ এ না আমরা একটা 40% প্রেগনেন্সি দিতে পারি, তার মানে 60% অজানা। সেখানে 60% ট্রিটমেন্ট করতে গিয়ে যেহেতু আমরা ট্রিটমেন্টের সাকসেসটা বাড়াতে চাই, আমরা অনেক সময় অন্ধকারে ঢিল ছড়ি যে এটা করলে হয়তো লেগে যাবে, ওটা করলে হয়তো লেগে যাবে। সেই ঢিল ছোড়ার প্রক্রিয়াতে কিছু কিছু ট্রিটমেন্টটা না এক্সপেন্সিভ হয়ে যায়। আমাদের দোষে নয়, দোষটা হচ্ছে আমরা সবাই একই জিনিস চাই যে বাচ্চা আসুক। সেই কাজ করতে গিয়ে কখনো কখনো ট্রিটমেন্ট বেড়ে যায়। যখন খরচাটা কম রাখার চেষ্টা করি তখন আমরা এই সব জিনিসগুলো একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করি। করতে হয় তাও হয়তো একদম লাস্টে গিয়ে করি, যে না যখন কোনোভাবেই কোনো কিছু করেই যদি প্রেগনেন্সি না আসে তাহলে আমরা ওই ট্রিটমেন্টটা করব। 1 নম্বর। 2 নম্বর, আমরা বুঝি যে এই ইনফার্টিলিটির সমস্যাটা কাউকে বাদ রাখে না, রিক্সাওয়ালারও হয়, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টেরও হয়। তাই যেখানে আমরা একটা রিক্সাওয়ালা পাই সেখানে আমরাও চেষ্টা করি যে আমাদের ট্রিটমেন্টের যে কস্ট, আমাদের যে প্রফেশনাল ফিস, সেটা যতটা পারি কমিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে সে অ্যাফোর্ড করতে পারে। আমরা কোনোদিনও চাইবো না যে আমাদের ক্লিনিক একটা বড় লোকের ক্লিনিক বলে জানুক লোকজন, কিংবা এখানে একটা গরিব পেশেন্ট এসে যেন ট্রিটমেন্ট না করে, সেটা আমরা কোনোদিনই চাই না, কোনো ডাক্তারই চাইবে না। তাই বলে আপনি যখন এখানে বাইরে বসবেন তখন আপনি দেখবেন যে আমাদের এখানে একটা রিক্সাওয়ালা আসতে পারে, সে একটা যে সাধারণ বাড়িতে চাকরি করে ড্রাইভার সেও আসতে পারে, এবং অবশ্য যারা ওয়েল টু ডু ফ্যামিলিজ থেকে আছে তারাও আসতে পারে। ডক্টর আগরওয়াল, আপনি কথা প্রসঙ্গে একটা বললেন যে আপনারা চেষ্টাটা খুব ভালোভাবে করছেন, সেখানে অন্ধকারে ঢিল ছোড়ার একটা ব্যাপার থেকে যায়, মানে ওষুধের ব্যবহারটা অনেক বেশি হয় হয়তো। আর আইভিএফ নিয়ে একটু আমাদের ভুল ধারণাও আছে, সেগুলো যদি একটু পরিষ্কার করে দেন। আর এই অতিরিক্ত ওষুধ ব্যবহার কি কোনো ক্ষতি ডেকে আনে? 1978 এ প্রথম আইভিএফ হয়, তারপর থেকে দীর্ঘদিন রোজ কোটি কোটি আইভিএফ করা হয়েছে। সেটা নিয়ে প্রচুর রিসার্চ পেপার সাবমিট হয়েছে। যখনই আমাকে পেশেন্টরা বলে যে আমার কি ক্ষতি হতে পারে, তখন আমি প্রশ্নটা না একটু ঘুরিয়ে উল্টো ভাবে করি। ইউকেতে আজকে যদিও আর্থিক কারণে সেটা করতে পারে না ওরা, 3টে আইভিএফ ফ্রি দেওয়া হতো। সুইডেনের মতো দেশে 100টা আইভিএফ ফ্রি দেওয়া হয়। আপনার কি মনে হয় যে বড় বড় দেশের বড় বড় গভর্নমেন্টরা চাইবে যে আমার যারা নাগরিক তাদের কোনো ক্ষতি হোক, মায়ের ক্ষতি হোক, বাবার ক্ষতি হোক, কিংবা বাচ্চার কোনো ক্ষতি হোক, যাতে এদের পরে ক্যান্সার হয়ে যায় কিংবা কোনো অসুবিধা হয়? কেউ চাইবে না। এবং গত এই 40-50 বছরে প্রচুর রিসার্চ হয়েছে। তাহলে তো আমাদের ইন্টারনেটে গেলে ইন্টারনেট ভরে থাকার কথা, সার্চ করলে আপনি পাবেন যে আইভিএফ করলে অমুক সমস্যা হবে, আইভিএফ করলে অ্যাবনর্মাল বাচ্চা হবে, আইভিএফ করলে ক্যান্সার হবে। কিংবা হয়তো একজন কোথাও কেউ ডাক্তারকে হয়তো কেস করেছে, কিংবা সেই কেসের প্রসঙ্গটা আপনি ইন্টারনেটে পাবেন যে অমুক কাপল নিজের ডাক্তারের উপরে কেস করেছে যে আমি জানতাম না যে আমার আইভিএফ হলে ক্যান্সার হতে পারে। আমাদের দেশে হয়তো আমরা গিনিপিগ হিসেবে ব্যবহার করতেও পারি, বিদেশে তো সেটা হবে না। তাহলে কেন ইন্টারনেট সার্চ করলে আজ অব্দি আমরা এমন কোনো উল্লেখ পাই না যেখানে এই জিনিসগুলো নিয়ে কথা হচ্ছে? কথার প্রসঙ্গটা হচ্ছে যে এমন কোনো ওষুধ নেই, এমন কোনো জিনিস নেই, এমন কোনো ট্রিটমেন্ট নেই যার সাইড এফেক্ট নেই। আপনি মা হতে চাইছেন, কিন্তু আমাদের দেশে প্রত্যেক 1 কি 2 সেকেন্ড মাদারহুড কিংবা প্রেগনেন্সির কমপ্লিকেশনের কারণে কোথাও না কোথাও একটা মা তার প্রাণটাকে হারায়। এটা আমরা জানি, এটা হবেই। ভালো ভালো সেন্টারে হবে, গ্রামে তো হবেই। তার মানে কি আপনি বলবেন যে না মা হয়েও না? মা হবার না একটা কমপ্লিকেশন আছে, আপনি সেটা চাইছেন, সেটা আপনি কিন্তু একসেপ্ট করছেন। আজকে প্লেনে বসি, আমি রাস্তা ক্রস করি, কিংবা বাড়ির থেকে বাইরে বেরোই, যে কোনো জিনিসের একটা কমপ্লিকেশন থাকবে, কিন্তু সেটা আমি মেনে নিয়ে কাজ করি যেহেতু তার এন্ড রেজাল্টটা আমি চাইছি। আইভিএফও ঠিক তাই, কমপ্লিকেশন হতে পারে, ছোটখাটো কমপ্লিকেশন হতেই পারে, বড় কোনো কমপ্লিকেশন হবে না। যেমন অনেক দম্পতিরা এসে আমাদের বলেন যে আচ্ছা বাচ্চাটা কি অ্যাবনর্মাল হয়? আমি আবার উল্টে জিজ্ঞেস করি যে আপনার মতো যে কোনো কাপল, আপনার কি মনে হয় কোটি কোটি লোক তো আইভিএফ করিয়েছে, বসে বলবে যে আমার একটা বাচ্চা দরকার, সে বাচ্চা অ্যাবনর্মাল হলেও চলবে, কানা বোবা হলেও চলবে, কিন্তু একটা বাচ্চা দিয়ে দিন? কে সে বাচ্চাটাকে চাইবে? তার মানে কমন সেন্স লাগিয়ে দেখুন, বাচ্চা অ্যাবনর্মাল হয় না। আমার কি ক্যান্সার হয়ে যাবে? এখন অব্দি এমন কোনো রিসার্চ নেই যেটা বলে যে আইভিএফ করলে ক্যান্সার হবে। আমার শরীরটা কি একেবারে খারাপ হয়ে যাবে?
শর্ট টার্মে হ্যাঁ একটু মুড সুইংস হতে পারে, হয়তো পেট ফুলে যায়, হয়তো ওজন একটু বেড়ে যেতে পারে, এসব নানা রকম টুকটাক হতে পারে, সেটা নর্মালেও হতে পারে। আমাদের এখানে ওবেসিটিটা এতটাই কমন, সেটা বুঝে নিয়ে কি সবাই রোজ জগিং করতে যায়, জিম যায়? সেটা ওনারা মেনে নেন, খাটতে হবে। সেই খাটুনিটা না করে ওনারা মেনে নেন যে ঠিক আছে ডায়াবেটিস হয়েছে। কতজন ডায়াবেটিসে ডায়েট ফলো করে, জানে যে ডায়াবেটিসে মরে যাব, জানে যে সিগারেট খেলে মরে যাব, কিন্তু সেই সিগারেটটা খাবে। কিন্তু যেই আইভিএফ ট্রিটমেন্ট করাতে আসে, আপনি করাতে এসছেন নিজের স্বেচ্ছায়, তার এন্ডে আপনি একটা বাচ্চা পাবেন, কিন্তু ওই শর্ট টার্ম কমপ্লিকেশনের ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করবেন যে খুবটা কি শরীর খারাপ হয়ে যাবে? তারপরে আরেকটা ধারণা যে আইভিএফ করলে না ফার্স্ট টাইমে কোনোদিন সাকসেস হবেই না, 40% সাকসেস হয়। অনেক এমন কাপলসরা আছেন যারা একবার আইভিএফ করলেন, বাচ্চা নিয়ে বেরিয়ে চলে গেলেন। যত কম বয়সে যত তাড়াতাড়ি আইভিএফ এর কাজটা শুরু করবেন, তত সাকসেস তত আর্লি আপনি পেতে পারবেন। বেড রেস্ট আরেকটা ভুল ধারণা যে আইভিএফ করলে 9 মাস আমাকে শুয়ে থাকতে হবে, একেবারে ভুল ধারণা। এমব্রিও ট্রান্সফারের পরে আমরা বলি যে বাড়িতে গিয়ে একটা দিন একটু রেস্ট হয়তো নেবেন, শরীরটাকে একটু বেশি স্ট্রেস দেবেন না, তারপর আপনি কাজে যেতে পারেন, আপনি নর্মাল সব বাড়িতে কিছু করতে পারেন। হ্যাঁ, আপনি বলবেন যে আমি কি ভারী বালতি তুলতে পারি, ভারী কাজ করতে পারি, সেটা করবেন না। সিঁড়ি ওঠানামা করতে পারি, অবশ্যই করতে পারেন। নিচে বসতে পারি, সেটা করতে পারেন। আপনি গিয়ে বলেন যে আমি যে স্কুলে গিয়ে না রোজ 100টা বাচ্চার উপরে আমি চেঁচিয়ে একদম গলা খারাপ করি, সেটা করবেন না। স্ট্রেস করবেন না, মাথাটাকে ঠান্ডা রাখবেন, হাসি খুশি থাকবেন, এইটুকুনি শুধু দরকার। তা আমার মনে হয় আপনাদের মাধ্যমে, এইসব প্রোগ্রামের মাধ্যমে যদি আমরা এই ভুল ধারণাগুলো আইভিএফ এর সম্বন্ধে সরাতে পারি, অনেকটা একটা এডুকেশন আর অ্যাওয়ারনেস আমরা ক্রিয়েট করতে পারবো। আজকের নিরাময়ে আপনারা শুনছেন আইভিএফ নিয়ে, সে প্রসঙ্গেই কথা বলছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর রাজীব আগরওয়াল। ডক্টর আগরওয়াল, আপনি খুব সুন্দরভাবে বিষয়টা বোঝালেন। আর আরেকটা প্রশ্ন আপনাকে করি, এই যে আইভিএফ করা হচ্ছে, আপনারা তো কিছু সিলেকশন এলিমিনেশন করতে পারেন, সেক্ষেত্রে শিশুদের জন্মগত ত্রুটি বা জেনেটিক যে অসুখগুলো থাকে সেগুলো কি আপনারা দূর করে একটা সুস্থ এমব্রিও তৈরি করতে পারেন? হ্যাঁ, আইভিএফ এর মাধ্যমে যখন আমি বললাম আমরা ডিম্বাণু বার করি, শুক্রাণু দিয়ে এমব্রিও তৈরি করি, আমাদের কাছে এমন পদ্ধতি আছে যেখানে আমরা সেই এমব্রিওটাকে বায়োপসি করে টেস্টিং এ পাঠাতে পারি, জানতে পারি যে সেই এমব্রিওর মধ্যে কি জেনেটিক সমস্যা আছে, এবং যে কটা এমব্রিওর মধ্যে জেনেটিক সমস্যা নেই কিংবা কম, সেই এমব্রিওগুলো আমরা ট্রান্সফার করতে পারি। এর সব থেকে বড় উদাহরণ হলো থ্যালাসেমিয়া। তো মনে করুন হাজবেন্ড এবং ওয়াইফের দুজনেরই থ্যালাসেমিয়া মাইনর আছে এবং একটা হাই চান্স যে বাচ্চার থ্যালাসেমিয়া মেজর হতে পারে। আমরা আইভিএফ এর মাধ্যমে থ্যালাসেমিয়া মেজরের চান্সটাকে পুরোপুরি ভাবে এলিমিনেট করতে পারি, বড় জোর সেই কাপলের থ্যালাসেমিয়া মাইনর হতে পারে। তো আমার মনে হয় আইভিএফ একটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রিটমেন্ট, যার মাধ্যমে যাদের বাচ্চা নেই তাদেরকে আমরা বাচ্চা দিতে পারি, এবং যার বাচ্চা হয়তো নিজের থেকে হতে পারে কিন্তু হবার পরে একটা জেনেটিক সমস্যা থাকতে পারে, তাদের আমরা সেই জেনেটিক সমস্যা সরিয়ে দিয়ে একটা সুস্থ বাচ্চা দিতে পারি। এতক্ষণ নিরাময়ে আপনারা শুনলেন আইভিএফ নিয়ে। এ প্রসঙ্গে আমাদের প্রতিনিধি সোমা সরকারের সঙ্গে কথা বললেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রাজীব আগরওয়াল। আর এর সঙ্গে শেষ হলো আজকের নিরাময়।